আদাব, আমি সুপর্ণা রায়, প্রভাষক, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আশা করি বাসায় নিয়মিত পড়ালেখা করছো এবং প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করছো, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রে গুণগত রসায়ন অধ্যায়ে বোর পরমাণু মডেল, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি, যেমন রাদারফোর্ড পরমাণু মডেল, তারপর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তারপর হচ্ছে সাফল্য, তারপর হচ্ছে তোমার আইসোটোপ, আইসোটোন, আইসোবার সম্পর্কে, ঠিক আছে, এবং বিভিন্ন জিনিস সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা পড়তেছি কি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল কি? 1913 সালে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে নিলস বোর। তো উনি কি বলেছে, পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন, ওটি হচ্ছে বোর পরমাণু মডেল নামে পরিচিত, ঠিক আছে? তো এই ওনার মতবাদের শুনে কি বলেছে, কোনো চার্জযুক্ত গতিশীল বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকে সমান শক্তি বিকিরণ বা শোষণ করে, ঠিক আছে? তার মানে কি, এই শক্তি আর এটা কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা সমান শক্তি শোষণ বা বিকিরণ করে। যদি এইচ হচ্ছে কি এখানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এখানে আমি বলি, এখানে যদি আমি বলি ইটা কি, ই হচ্ছে কি কি কোয়ান্টাম শক্তি, কোয়ান্টাম শক্তি, ক্লিয়ার? আচ্ছা, এইচ হচ্ছে কি এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, কি প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.623 × 10⁻37 কিলোজুল সেকেন্ড। ওকে, আর এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিয়ার। তো আমরা কি বললাম, যে এখান থেকে যদি n = 0 1 2 3 গুলো পাই, তাহলে কি এটা হচ্ছে কোয়ান্টাম শক্তি, কি প্রথম কোয়ান্টাম সংখ্যার মান থাকবে। ওকে, তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই কোয়ান্টাম শক্তি তথ্যের উপর বোর পরমাণু মডেল যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব অনুসারে কি বলেছেন, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। কি কি প্রস্তাব দিয়েছে? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, ঠিক আছে? তারপরে কি, তারপর হচ্ছে শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। কি শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, ঠিক আছে? কি কি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব এবং কি শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ওকে ওকে, এখন আমরা ফার্স্ট আলোচনা করব কি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তার আগে আমি একটু আলোচনা করে নিই। এটা আমরা একটু পরিচিত হয়ে গেছি। এটা যদি আমি নিউক্লিয়াস ধরি, এটা কি আমরা জানি নাকি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে কি আবর্তন করছি, ইলেকট্রন নাকি ইলেকট্রন আবর্তন করছে নাকি, চারপাশে কি আবর্তন করছে, আমার নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে ইলেকট্রন, আমরা আগেও জেনেছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি চিত্র যদি বলি, এটা হচ্ছে বোর পরমাণু মডেলে। আচ্ছা, বোর পরমাণুর শক্তি স্তর সম্পর্কিত প্রশ্ন কি বলছে, যখন কোন ইলেকট্রন তার নিউক্লিয়াসের চারপাশে তার যে কক্ষপথগুলোতে আবর্তনরত অবস্থায় থাকে, সেই এক একটা কক্ষপথগুলোকে বলা হয় কি শক্তি স্তর। যখন কোন ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে কি স্থানান্তরিত হয়, তখন কোনো শক্তি শোষণ ঘটে বা কোনো শক্তি বিকিরণ ঘটে। এই শক্তি স্তরগুলোকে কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রথম কোয়ান্টাম সংখ্যা বলতে পারি। একে সাধারণত কি বলা হয়, n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, যখন n = 1 তখন সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, যখন n = 2 তখন হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর, যখন n = 3 তখন হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। যখন নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবে কক্ষপথগুলো, তত কি এটা মান কিন্তু কি হবে, বাড়বে, ঠিক আছে?
আচ্ছা, তো আশা করি তোমরা এই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? ওকে, এখন আমি নেক্সটে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট কি ছিল? কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কি 2 নম্বর পয়েন্ট? কি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। তো এখানে কি বলেছি, কোন একটি ইলেকট্রন তার যে নিজ কক্ষপথে কি তার সরল গুণিতকের সমান শক্তি কি তার কি h/2 কি গুণিত, সেটা হচ্ছে কি আমরা যদি লিখি তাহলে কি মানে কি এই যে nh/2 কি গুণিতক হবে। ঠিক আছে, তাহলে আমরা কৌণিক ভরবেগকে যদি আমরা লিখতে পারি তাহলে কি বলতে পারি mvr = nh/2π। ঠিক আছে, তাহলে mটা কি, m হচ্ছে ইলেকট্রনের ভর, mটা কি ইলেকট্রনের ভর। তারপরে ভিটা কি গতিবেগ। ঠিক আছে, গতিবেগ। তারপরে কি h হচ্ছে জানি h কি প্লাঙ্কের ধ্রুবক, h কি প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, আর আর হচ্ছে কি শক্তি স্তরের ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমরা আইডিয়া বুঝলাম যে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমরা যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা কি? শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। কি শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তো শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে কি বলেছে দেখো, আমরা আগেই বলেছি কোন একটি ইলেকট্রন যখন তার নিউক্লিয়াসের চারপাশে আবর্তনরত অবস্থায় থাকে তখন কি যখন এক স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন কোনো পরিমাণ শক্তি শোষণ আবার কোনো পরিমাণ শক্তি বিকিরণ ঘটায়। ঠিক আছে, তো যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করবে তখন কি শক্তি বিকিরণ ঘটায়, আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে তখন কি শক্তি কি হবে শোষণ করবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যে এই যে দুই শক্তি স্তরের যে পার্থক্য সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ডেল ই। ঠিক আছে, দুইটা ডিফারেন্সটা কি হবে? দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তর গমন করে তাহলে e2 - 1। ক্লিয়ার? এটাকে আমরা আবার ইকুয়াল টু hv দ্বারা প্রকাশ করতে h ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? ওকে, তো আশা করি বোর পরমাণু মডেল সম্পর্কে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো বোর পরমাণু মডেলের সাফল্যটা কি? তো ওই বোর পরমাণু মডেলের সাফল্য হচ্ছে যে ওইটা সম্পর্কে আমরা পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, এই যে আমরা একটু আগে বলেছি যে কি কোনো পরমাণু যখন কোনো ইলেকট্রন যে নিউক্লিয়াসে আবর্তন অবস্থায় নিজ কক্ষপথে কিন্তু শক্তি স্তর নিজ কক্ষপথে সেটা যে শক্তি শোষণ বিকিরণ ঘটে না, তাহলে তার মানে কি সেটা যে স্থিতিশীল, সেটা আমরা এই মতবাদের অনুসারে ব্যাখ্যা করা যায়। তারপর হচ্ছে এখানে একটা খুব বড় সাফল্য হচ্ছে সেটা হচ্ছে তোমার এক ইলেকট্রন বিশিষ্ট যে সিস্টেম সেটা সম্পর্কে। তারপর হচ্ছে এটা হচ্ছে কক্ষপথের আকার বা ব্যাসার্ধ সম্পর্কে আমরা ধারণা পাই। ঠিক আছে, তো এটাই বোর পরমাণু মডেলের সাফল্য আছে, আবার সীমাবদ্ধতাও আছে। সীমাবদ্ধতাগুলো দেখবে। আর তোমাদের যেহেতু আমি রাদারফোর্ড পরমাণু মডেল পড়িয়েছি, বোর পরমাণু মডেল পড়িয়েছি, সুতরাং আশা করি তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটা কিন্তু তোমরা খুঁজে বের করবে। ঠিক আছে, আর হচ্ছে আর কোনো প্রবলেম হলে সেটা তো আমি আছি, অবশ্যই দেখিয়ে দিব। ঠিক আছে, সুতরাং বাসায় শুধু পড়ে দিলাম, সেটা তোমাদের নিজেরাও কিছু ট্রাই করতে হবে যে কি 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 ডিফারেন্স তোমরা বের করবে। ঠিক আছে, বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আজকে আমরা খুব আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা দেখো, কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কোন একটি পরমাণু ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থিত, অর্থাৎ কোন প্রধান শক্তি স্তরে অবস্থিত
তারপর কি শক্তি স্তরটি কি বৃত্তাকার না উপবৃত্তাকার, কোথায় আছে, তারপর হচ্ছে কি এটি কি যে ইলেকট্রনটি যে নিউক্লিয়াসের চারপাশে আবর্তনরত অবস্থায় আছে, হ্যাঁ সেটি কি ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে আবর্তন করছে, এই সব সম্পর্কে যে ধারণা দেওয়া হয়, যে সেটাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলবো কি কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ, তো কোয়ান্টাম সংখ্যা সাধারণত 4 প্রকার। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা প্রথমত কয় প্রকার? 4 প্রকার। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আবার বলছি কোয়ান্টাম সংখ্যা কি? কোন একটি ইলেকট্রন কোন নিউক্লিয়াসে আবর্তন অবস্থায় কোন শক্তি স্তর, অর্থাৎ প্রধান শক্তি স্তরে অবস্থিত, তারপর শক্তি স্তর কি বৃত্তাকার না উপবৃত্তাকার, তারপরে কি সেটি কি ঘড়ি কাঁটার দিকে বা বিপরীত দিকে আবর্তনরত অবস্থায় আছে কক্ষপথে, সেই সব কিছুকে যদি আমরা প্রকাশ করি কি, সেটাকে আমরা যে সংখ্যার দ্বারা প্রকাশ করব সেটাকে বলবো কি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? তো প্রথমে আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝি। কি প্রধান কোয়ান্টাম সংখ্যা? দেখো, কোন একটি ইলেকট্রন তার নিউক্লিয়াসে আবর্তনরত অবস্থায় সে কোন প্রধান শক্তি স্তরে অবস্থিত সেটাকে আমরা বলবো কি প্রধান শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? n দ্বারা। একে আমরা n দ্বারা প্রকাশ করা হয়। কাকে? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। দেখো, যদি n = 1 হয় তাহলে আমরা বলবো কি এটা প্রথম শক্তি স্তর। কি বলবো? কি প্রথম শক্তি স্তর। ঠিক আছে, n = 2 হলে বলবো কি দ্বিতীয় শক্তি স্তর। কি বলবো? দ্বিতীয় শক্তি স্তর। n = 3 হলে বলবো কি তৃতীয় শক্তি স্তর। ঠিক আছে, তবে n = 4 হলে বলবো কি চতুর্থ শক্তি স্তর। ঠিক আছে, তো দেখো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। আবার আরেকটা কথা হলো শেল। তাহলে দেখো n যদি যখন 1 n এর মান যখন 1 হয় তখন হচ্ছে যে কে শেলে। কি শেলে? কে শেল। তারপর n যখন দ্বিতীয় শক্তি স্তরে তখন সেটা হচ্ছে এল শেল। n যখন 3 হয় তৃতীয় শক্তি স্তর সেটা হচ্ছে এম শেল। তারপরে n যখন 4 হয় সেটা চতুর্থ শক্তি স্তর সেটা হচ্ছে n শেল। এভাবে যত তুমি যেতে থাকবে n = 4 5 6 7 এভাবে যেতে থাকবে k l m n o p এভাবে শেলে যেতে থাকবে। ক্লিয়ার? ওকে, তো এখন বলছি কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখো বলেছিলাম কি একটু আগে প্রথম কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল l দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো মানে কি কোন উপস্তরে আছে। ঠিক আছে, কোন উপস্তরে, তো সেটাকে আমরা কি দ্বারা বলবো? কি দ্বারা প্রকাশ করা হয়? l দ্বারা প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যাকে। দেখো, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আশা করি অনেক ইজি হয়। ঠিক আছে, সুতরাং তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বোঝার সময় কিন্তু ঠিকই সহজ লাগবে, যেভাবে বুঝাচ্ছি অবশ্যই সহজ লাগবে। আচ্ছা, যাই হোক, দেখো এল দ্বারা প্রকাশ করা হয়। একটু আগে আমরা জেনেছি কি প্রথম কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করছি নাকি, সেটাকে আমরা বলছি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রথম শক্তি স্তর এটা কি আমরা যখন n নাকি, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপস্তর কি এল এর মানটা। ঠিক আছে, এল এর মানটা এখন একটু খেয়াল করো,
খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যখন n এর মান কত 1, মানে এটা যখন প্রথম শক্তি স্তরে থাকে, ঠিক আছে, তখন n এর মান কত 0। ক্লিয়ার? ওকে। n ইকুয়াল টু 2, তখন l এর মান হচ্ছে 0 1। যখন n এর মান 3, তখন হচ্ছে 0 1 2, ঠিক আছে। যখন n এর মান হচ্ছে 4, n ইকুয়াল টু 4, তখন কি হচ্ছে 0 1 2 3, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে উপস্তর কয়টা, আমি যদি উপস্তরে যাই, ঠিক আছে, উপস্তর, তাহলে বলবো কি প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তর যেহেতু n এর মান 1, উপস্তরে কি n এর মান যখন তখন কি আমার এখানে কয়টা আছে, যখন আমি প্রথম বলবো তখন তোমরা নিজে একটু আইডিয়া বলো, এখানে কয়টা আছে, একটি। তাহলে বলো উপস্তর কয়টা হবে, একটি, কি উপস্তর। ক্লিয়ার? ওকে। n এর মান কত 2, তখন এখানে উপরে কত আছে, n এর মান 2, তখনও আমার দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর কয়টি, দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর কয়টি, দুইটি, এই যে 0 1। তৃতীয় শক্তি স্তরে উপস্তর কয়টি, উপস্তর 0 1 2, তারপরে কয়টি, তিনটি। তারপরে চতুর্থ শক্তি স্তরে আমার উপস্তর কয়টি, 4টি। ক্লিয়ার? তো কয়টা হচ্ছে, 4টি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখাই, এটাকে আমরা বলছি কি এটা হচ্ছে আমি এল পেলাম, উপস্থিত পেলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস এখন দেখো যে এই যে আমরা এটাকে আমরা বলছি কি, দেখো এই যে এল এর মান, সেটা হচ্ছে উপস্তরকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করছি, এল এর মান যখন কি 0 1 2 3, তখন আমরা উপস্তরটাকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে এস মানে কি শর্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে ডিফিউজ, আর এফ হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে। তো দেখো যখন এই প্রথম শক্তি স্তরে থাকে সেটাকে আমরা বলতে পারি 1s, যখন দ্বিতীয় শক্তি স্তরে থাকে তখন হচ্ছে 2s 2p, তবে যখন তৃতীয় শক্তি স্তরে থাকে তখন 3s 3p 3d, যখন চতুর্থ শক্তি স্তরে থাকে তখন বলতে পারি কি 4s 4p 4d 4f। ক্লিয়ার? ঠিক আছে। তো আশা করি তো তোমরা বুঝতে পেরেছো সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো কি কি আলোচনা করলাম আজকে, বোর পরমাণু মডেল, তাই বোর পরমাণু মডেলের সাফল্য এগুলা, তারপর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি, প্রথম কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এগুলো আরো ডিটেলসে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো যতটুকু দিলাম বুঝালাম ততগুলো কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারবে না, ঠিক আছে। বুঝার সময় অনেক যেভাবে বুঝিয়েছি সহজ লাগবে, হ্যাঁ, তো কিন্তু পরবর্তীতে কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে। আর যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করো তাহলে কিন্তু পরের পড়াগুলো তোমাদের ইজি লাগবে, কারণ একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। আজকে পড়াটা যদি না বুঝো, না কমপ্লিট করো, নেক্সট পড়াটা যদি যখন বুঝাবো তখন কিন্তু এটাকে আবার কি এটা না বুঝলে কিন্তু ওইটা বুঝতে পারবে না। সুতরাং এটা কমপ্লিট করো, তারপর আমি ধাপে ধাপে কিন্তু আগাচ্ছি, ঠিক আছে। সো আমি আশা করবো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করছো, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি আরো কিছু তথ্য নিয়ে আবার সামনের ক্লাসে হাজির হব, ঠিক আছে। তো ভালো থাকো।